আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি সঙ্গীতা খান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতি স্থান হবে না বাংলাদেশে, বলেছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবার সহযোগিতা কামনা। নবনির্বাচিত এমপিদের শপথ কাল, উপজেলা নির্বাচন মার্চে, জানিয়েছেন ইসি সচিব। কাল শপথ নিচ্ছেন না বিএনপির এমপিরা। ঐক্যমতে সরকার গঠনের সিদ্ধান্ত হয়নি এখনো, জানিয়েছেন ওবায়দুল কাদের। ঐক্যফ্রন্টের বিজয়ী সদস্যদের শপথ নেওয়ার আহ্বান। কাল শপথ নেবে না জাপা এমপিরা। পার্টি সরকারে যাবে না বিরোধী দলে থাকবে, সিদ্ধান্ত নেবে পার্লামেন্টারি পার্টি, জানিয়েছেন মহাসচিব রাঙ্গা। নোয়াখালীতে নির্বাচন পরবর্তী ধর্ষণে জড়িত ৩ জন গ্রেফতার। ঘটনা তদন্তে জাতীয় মানবাধিকার কমিশন ও আইন সালিশ কেন্দ্রে দুটি দল সুবর্ণচরে। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এসএসআরএম এর প্রতিটি টিএমটি বার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবার বিস্তারিত। বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়তে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিজয় দেশ ও জনগণের প্রতি তার দায়িত্ব আরও বাড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতিমুক্ত, সুখী, সমৃদ্ধ, উন্নত দেশ গড়ে তোলাই তার মূল লক্ষ্য বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয় মহাজোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে বুধবারও গণভবনে হাজির হন গার্লস গাইড, স্কাউট ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। ফুলের শুভেচ্ছা আর অভিনন্দনে সিক্ত হন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া মহাজোট নেত্রী। বিপুল ভোটে আওয়ামী লীগকে বিজয়ী করায় দেশবাসীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বঙ্গবন্ধু কন্যা। আমি মনে করি সকলের সমর্থন পেয়েছিলাম বলে আমরা আজকে জয়লাভ করে দেশকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিয়ে যেতে পারবো। যে কাজগুলি করেছি সেগুলি অনেকগুলি কাজ এখনো অসমাপ্ত রয়েছে, সেগুলি সম্পন্ন করা, দেশকে আরও উন্নত সমৃদ্ধশালী করা। যে দেশের স্বপ্ন আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে দেখেছিলেন যে বাংলাদেশ হবে একটা উন্নত সমৃদ্ধ দেশ, বিশ্বের সবাই আমরা মাথা উঁচু করে চলবো এবং বাংলাদেশ একটা সুন্দর দেশ হিসেবে তিনি গড়ে তুলতে চেয়েছিলেন। আমি আশা করি যে এই যে দায়িত্বটা পেলাম, সকলেরই সহযোগিতা কামনা করি যে দেশটাকে যেন আরো সুন্দরভাবে গড়তে পারি। বাংলাদেশের সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতি কোনো স্থান হবে না বলেও জানান তিনি। বিজয়ের মাসে আমাদের বিজয় আমরা অর্জন করতে পেরেছি, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ হবে, এখানে কোনো যুদ্ধাপরাধী, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতিবাজ এদের কোনো স্থান হবে না। বাংলাদেশ একটা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন আমরা ইনশাল্লাহ পূরণ করতে পারবো। যার ফলে সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সুখী, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ গড়ে তোলাই তার মূল লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী। সবাইকে আন্তরিক ধন্যবাদ। রক্ষণুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। 30 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা দলের নিরঙ্কুশ বিজয়ে ভারতীয় কংগ্রেস দলের নেতা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায় বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান। বার্তায় সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাফল্যের পাশাপাশি বাংলাদেশে অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। আগামীকাল নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে স্পিকারের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। তবে অধিবেশন শুরু হওয়ার 90 দিনের মধ্যে কেউ শপথ না নিলে সংশ্লিষ্ট আসনকে সংসদের স্পিকার শূন্য ঘোষণা করবেন বলে জানান তিনি। মার্চে দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন হবে বলেও জানিয়েছেন সচিব। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের 298 আসনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়েছে মঙ্গলবার। সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের 3 দিনের মধ্যে শপথের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এরপর 30 দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে। বুধবার সাংবাদিকদের নির্বাচন কমিশন সচিব জানান, সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য সংসদ সচিবালয়ে এই গেজেট পাঠানো হয়েছে।
তা আমরা ইতিমধ্যে এটা জাতীয় সংসদ সচিবালয়ে আমরা গেজেটটা প্রেরণ করেছি এবং আমরা শুনেছি আগামীকাল সকাল 11টায় যারা নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। সংসদ সচিবালয় জানিয়েছে নতুন এমপিদের শপথ পড়ানোর প্রস্তুতি শুরু হয়েছে। তবে অধিবেশন শুরু হওয়ার 90 দিনের মধ্যে কেউ শপথ না নিলে আইন অনুযায়ী সংশ্লিষ্ট আসনকে শূন্য ঘোষণা করবেন সংসদের স্পিকার। এরপরে এই 30 দিনের মধ্যে যে নতুন সংসদের বৈঠক হবে, এরপরে 90 দিনের মধ্যে যদি উনি কোনো শপথ গ্রহণ না করেন বা কোনো প্রকার রেসপন্স না করেন, এটা তখন সংসদ সচিবালয় থেকেই এই পদটি শূন্য ঘোষণা করা হবে। এটা আমাদের গেজেট নোটিফিকেশন করা পর্যন্ত নির্বাচন কমিশনের কাজ, বাকি সবগুলো এটা সংসদ সচিবালয়ের কাজ, আমাদের আর কোনো কাজ থাকে না। এদিকে মার্চেই উপজেলা নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে কমিশন। যেহেতু ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা আর এপ্রিল মাসে এসএসসি পরীক্ষা, আমরা মার্চ মাসটাকে ধার্য করেছি উপজেলা নির্বাচনটা করার ব্যাপারে। এবারও ধাপে ধাপেই হবে উপজেলা নির্বাচন। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির নির্বাচিতরা কাল সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছে না বলে জানিয়েছেন দলটির নেতারা বলেন, ভোট ডাকাতির কারণে যেখানে বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্ট প্রত্যাখ্যান করে নির্বাচন বাতিল চেয়েছে, সেখানে শপথ নেওয়ার প্রশ্নই ওঠে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ করে ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপি, বিরোধীদলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে অবিলম্বে নির্বাচনের দাবি জানানো হয়। এমন পরিস্থিতিতে বিএনপির 5 জন নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন কিনা তা নিয়ে জনমনে রয়েছে যথেষ্ট কৌতূহল। বিএনপি নেতারা জানান, সংসদ সদস্য হিসেবে তাদের শপথ নেওয়ার সম্ভাবনা নেই। যেখানে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে, জোটের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে নির্বাচনী ফলাফল শুধু প্রত্যাখ্যান করা হয়নি, তত্ত্বাবধায়ক সরকারের, নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচন দাবি করা হয়েছে। এই ফলাফলের উপর তো আস্থা নাই বলেই তো সেটা দাবি করা হয়েছে, সুতরাং সেখানে তো প্রশ্নই ওঠে না। আমরা মাত্র 5টা সিট পেয়েছি, এটাই জনগণ বিশ্বাস করে না। তাদের যে নীল নকশা ছিল কিভাবে নির্বাচনে তাদের প্রার্থীদের জয়যুক্ত করবে, সেটা যারা কার্যকর করেছেন তারা ওভারঅ্যাক্ট করে ফেলেছেন। বেশি উৎসাহী হয়ে তারা একটি এখন আত্মঘাতী একটি নির্বাচনের ফলাফল উপহার দিয়েছেন, যা কারো কাছে বিশ্বাসযোগ্য নয়। তারা যতভাবেই বলুক না কেন, যেভাবেই বলুক না কেন, তাদের নিজেদের অন্তরেও তারা জানে যে তারা ভোট মাধ্যমে নির্বাচিত হননি। সুতরাং এই শূন্যতাটা, একটা বিরাট শূন্যতাটা রাজনীতিতে থেকে যাবে এবং এই শূন্যতা যতদিন থাকবে ততদিন রাজনীতিতে অস্থিরতা থাকবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের ভোট কারচুপির মুখোশ উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। আমরা যদি মাঝখানে বর্জন করতাম তাহলে একটা জিনিস হতো, সেটা হলো যে বলতে পারতো যে তোমরা শেষ পর্যন্ত থাকলে হয়তো তোমরা অনেকগুলো সিট পাইতা। যদিও আমরা জানতাম যে এরকমই একটা ঘটনা ঘটবে, কিন্তু আমরা ছিলাম এই জন্য এই সরকারকে দেশের মানুষ এবং বিদেশের কাছে মুখোশ উন্মোচন করার জন্য। বর্জন না করাতে কি প্রমাণ হলো এখন? যে কোনো দলীয় সরকারের অধীনে কোনো সাধারণ নির্বাচন বাংলাদেশে অতীতেও কোনোদিন সুষ্ঠু অবাধ হয় নাই, এবারও হয় নাই। সরকারের দমন পীড়ন সত্ত্বেও নির্বাচনের মাঠে থাকা নেতাকর্মী এবং ভোট দিতে যাওয়া ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নেওয়া সব প্রার্থীদের জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার সকাল 10টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। নির্বাচনে বিএনপি প্রার্থীদের পরাজয়ের কারণ অনুসন্ধান, মাঠের বর্তমান অবস্থা ও পরবর্তী করণীয় ঠিক করতেই ঢাকায় ডাকা হয়েছে পরাজিত প্রার্থীদের। জানা গেছে, নির্বাচনের আগে ও ভোটের দিনের চিত্র প্রার্থীদের কাছ থেকে জানা হবে। কোনো অনিয়ম ও কারচুপির তথ্য প্রমাণ থাকলে তা সংগ্রহ করা হবে।
ঐক্যমত সরকার গঠনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। দু একদিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ী সদস্যদের শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই বাংলাদেশের জনগণ ক্ষমতাসীনদের ভোট দিয়েছে বলে মন্তব্য করেছেন বিদায়ী ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সচিবালয়ে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। দুপুরের পর ঘণ্টাখানেক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন শ্রিংলা ও ওবায়দুল কাদের। দুদেশের বন্ধুত্বমূলক সম্পর্ক আরও গতিশীল হবে বলে আশা তাদের। It was also a vote for continuity and development. মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশের জনগণ ক্ষমতাসীন দলকে ভোট দিয়ে বিজয়ী করেছে। এই বিজয় ভারত খুবই খুশি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ ভারতের বর্তমান বন্ধুত্বমূলক সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে। Of the government of Bangladesh. 7 জনের মধ্যে আছে, গণফোরাম আছে, তাদের আবার ভিন্ন কোনো সিদ্ধান্ত আছে কিনা সেটাও দেখার বিষয়। কাজেই 2-3 দিনের মধ্যে তো সব ক্লিয়ার হয়ে যাবে। আন্দোলনের আওয়াজ তো শুনে আসছি 10 বছর ধরে। দেখি এবার যদি ভিজিবল কোনো আন্দোলন তারা বাস্তবে করতে যান, তারা রাজনৈতিকভাবে আন্দোলন করলে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। এদিকে সকালে বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠিত হয় নির্বাচন পরবর্তী 14 দলের বৈঠক। পরে ভুল থেকে শিক্ষা নিয়ে বিএনপিকে রাজনীতির মাঠে থাকার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তারা মাঠে এসে খেলে তারা জয় পড়ে যাই হোক না কেন, তাদের মধ্যে আমাদের সবসময় শ্রদ্ধাবোধ আছে, সম্মান আছে। তারা ইনশাল্লাহ পার্লামেন্টে থাকবে এবং ইতিবাচক ভূমিকা রাখবে। বৈঠকে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনুও। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাপা মহাজোটে ছিল, এখনো আছে, তবে মহাজোটের সাথে আলোচনা করেই ভবিষ্যতে অবস্থা বুঝে ব্যবস্থা নেবে জাতীয় পার্টি। সকালে রাজধানী বনানী জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে জিএম কাদের কথা বলেন। আর মহাসচিব মশিউর রহমান রাঙা জানান, দলটির নির্বাচিত সদস্যরা কাল শপথ নেবেন। পরে দলের পার্লামেন্টারি পার্টির বৈঠকে সিদ্ধান্ত হবে জাতীয় পার্টি সরকারে যাবে না বিরোধী দলে থাকবে। এর আগে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচিত সদস্যদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে জিএম কাদের বলেন, জাতীয় পার্টি একই নির্বাচনী ইশতেহার নিয়ে মহাজোটের শরিক হয়ে নির্বাচনে অংশ নিয়েছে। তাই মহাজোটের শরিকদের সাথে আলোচনা করেই দেশের স্বার্থে ভবিষ্যতের সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি। আমরা কিন্তু মহাজোট গঠন করে একসঙ্গে আমাদের নেতাকর্মীরা পাশাপাশি দাঁড়িয়ে একসঙ্গে নির্বাচন করেছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক ছিল এবং আমরা নির্বাচনী ইশতেহার বা যেগুলো সামনের দিকে প্রোগ্রাম যেটা আমরা জনগণের সামনে তুলে ধরেছি সেখানে আমরা একক কথাই বলেছি। সেখানে আমাদের এখন পর্যন্ত আমরা সেই অবস্থানে আছি। পরে অবস্থা বুঝে আমরা আলাপ আলোচনার মাধ্যমে কোনো যদি সিদ্ধান্ত নিতে হয় পরবর্তীতে আমরা সেটা নেব। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, একাদশ জাতীয় সংসদ নির্বাচন 1973 সালে নির্বাচনের চেয়েও কুৎসিত। ক্ষমতাসীন দলের কর্মীদের হাতে নোয়াখালীতে গৃহবধূকে গণধর্ষণের ঘটনা হানাদার বাহিনীর অত্যাচারের চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন তিনি। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এমন কথা বলেন। তিনি অভিযোগ করেন, ভোট কারচুপির পর বিরোধীদের নিশ্চিহ্ন করতে সারা দেশে চলছে পুলিশ ও আওয়ামী নেতাকর্মীদের বেপরোয়া হামলা, গ্রেফতার, নির্যাতন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে গণতন্ত্রের কবর রচনা করেছে সরকার। 30শে ডিসেম্বর নির্বাচনের পর দেশে আরো এক ধাপ তমসাচ্ছন্ন বর্বর যুগে প্রবেশ করল। নির্বাচনের নামে নিষ্ঠুর রসিকতা করে এখন জনপদের পর জনপদে ধানের শীষের নেতাকর্মী ও সমর্থকদের উপর চলছে পৈশাচিক বর্বরতা, ব্যাপক গ্রেপ্তার এবং মামলা। কিন্তু নির্বাচনের পূর্বের 25 দিন দেশের মানুষ দোজকে বাস করেছে। এখনো হাজার হাজার নেতাকর্মী জেল হাজতে আছেন এবং বাড়িঘর ছেড়ে পালিয়ে আছেন। নোয়াখালীতে নির্বাচন পরবর্তী ধর্ষণে জড়িতদের 2 জনকে আজ কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গ্রেফতার করা হয়েছে আরেকজনকে। এদিকে ধর্ষণের ঘটনা তদন্তে নোয়াখালীতে গেছে জাতীয় মানবাধিকার কমিশন এবং আইন ও সালিশ কেন্দ্রের 2টি দল।
নোয়াখালীর সুবর্ণচরে নির্বাচন পরবর্তী ধর্ষণের শিকার গৃহবধূকে দেখতে বুধবার দুপুরে সদর হাসপাতালে যায় জাতীয় মানবাধিকার কমিশন এবং আইন ও সালিশ কেন্দ্রের দুটি তদন্ত দল। তারা কথা বলেন নির্যাতিতার সাথে, পরে কথা বলেন হাসপাতালের চিকিৎসকদের সাথেও। আমরা কয়েকজনের সাক্ষী নিয়েছি আর কয়েকজনের সাক্ষী এখনো নেওয়ার বাকি। ডকুমেন্টারি যে এভিডেন্সগুলো আছে ততটুকু এজার, এফআইআর, মেডিকেল সার্টিফিকেট যতগুলো আমরা পাইছি সেগুলো দেখে সেগুলো আলোকে আমরা একটা তদন্ত প্রতিবেদন জাতীয় মানবাধিকার কমিশনে পেশ করব। শারীরিক ইনজুরির মধ্যে 2 হাতেই ছিল, পায়ে ছিল, তাছাড়া তার 2 ব্রেস্টেই ইনজুরি পাওয়া গেছে। তো ভিকটিম এক্সামিনেশন করা হয়েছে, ওটা রিপোর্ট এখন পর্যন্ত আমার কাছে আসে নাই। এটা রিপোর্ট প্লাস হাইভেজনাল সোয়াব যেটা নিতে হয় ওটাও পরীক্ষার জন্য আমরা পাঠিয়েছি। রবিবার রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এই গৃহবধূকে তার বাড়িতে গণধর্ষণের অভিযোগ ওঠে। ওই নারী ও তার স্বজনদের দাবি, ক্ষমতাসীন দলের সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডার জেরে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। 9 জনকে আসামি করে ধর্ষণ মামলাও করেছেন তার স্বামী। যেখানে পলিটিক্যাল কালারের চেষ্টা করা হয়েছে সেই বিষয়টা কিন্তু এজাহারে সে বলেনি এবং আমরা এটা তদন্ত করে দেখছি। অপরাধী গণধর্ষণের অপরাধ আমরা গণধর্ষণের অপরাধ হিসাবে চিহ্নিত করে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসব। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি গোলাম ফারুকও। বাংলা ভিশন নিউজ ডেস্ক। একজন বাংলাদেশি যুক্তরাষ্ট্রের সেরা হোটেল ব্যবসায়ী, ভাবা যায়? হ্যাঁ, সে ভাবনাকে সত্য প্রমাণ করেছেন বাংলাদেশের মাসুদুর রহমান খান। বুয়েটের ইঞ্জিনিয়ার হলেও যুক্তরাষ্ট্রের অরিগনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল ব্যবসায়ী হিসেবে। পেয়েছেন যুক্তরাষ্ট্রের হোটেলার অফ দ্য ইয়ার পুরস্কার। এখন তার দেখানো পথে অনুসরণ করছেন আরও বেশ কয়েকজন বাংলাদেশি। যুক্তরাষ্ট্র থেকে ফিরে সফল ব্যবসায়ীদের গল্প শোনাচ্ছেন সঞ্জিত আহমেদ। খান চিন্তাই করি না যে অ্যাওয়ার্ডটা আমরা পাবো, কারণ এটা আমাদের বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন ছিল, কিন্তু আমরা পেয়েছি কারণ আমাদের যে কাস্টমার সার্ভিস, গ্যাস কমেন্টস এবং আমাদের এমপ্লয়ীদের যে রিটেনশন, এমপ্লয়ীদের যে হ্যাপিনেস আমাদের কাজের মধ্যে, সব ক্যাটাগরিকে মিলিয়ে ওরা আমাদেরকে ওই অ্যাওয়ার্ডটা দিয়েছে। আমরা সবাই তো চাই বাংলাদেশে কিছু করতে, কারণ এটা তো আমার নিজের দেশ, তাই না? তবে আমার ব্যক্তিগত ব্যাপারে আমি বলছি যে আমি আসলে এটার উপর কাজ করতেছি। আমার অত্যন্ত ইচ্ছা আছে বাংলাদেশে আমার এই এক্সপার্টিসটিকে নিয়ে যেয়ে বাংলাদেশের জন্য কি একটা প্ল্যাটফর্ম তৈরি করে কিছু একটা করা। মাসুদুর রহমান খান একা নন। হোটেল ব্যবসায় অবদান রাখায় বেস্ট এমপ্লয়ি অফ দ্য অরিগন জিতে নেন তারই হোটেল ম্যানেজার কারিনা ভেরা। এই অর্জনে মাসুদুর রহমানের ভূমিকার কথাই জানান তিনি। হোটেল ব্যবস্থাপনা বিষয়ে হাতে কলমে শিক্ষাটা তার কাছেই পেয়েছি। পুরস্কৃত হয়ে আমি আনন্দিত। মাসুদুর রহমানকে এখন অনুসরণ করছেন সেখানকার অনেক বাংলাদেশি। তাদেরই একজন ডক্টর তাসলিমা সুলতানা। দীর্ঘ 8 বছর ইন্টেলে কাজ করার পর যুক্ত হন হোটেল ব্যবসার সাথে, গড়ে তোলেন বুটিক হোটেল। আমার সবগুলো হচ্ছে বুটিক হোটেল। সো ওগুলো হচ্ছে আমি আমার নিজের মতো করে সাজাতে পারছি, আমার নিজের চিন্তা ভাবনাগুলো কাজে লাগাচ্ছি। মেয়েরা কি চায়, কারণ আমেরিকাতে হচ্ছে যে বেশিরভাগ মহিলারাই হচ্ছে সবকিছু রিজার্ভেশন করা, ভ্যাকেশন প্ল্যানিং করা এগুলো করে। তো যার ফলে আমার মনে হয় যেটা একটা অ্যাডভান্টেজ, আমি বুঝতে পারি যে মেয়েরা কি চায়। সো যেটা আমি আমার বিজনেস এখন লাগাচ্ছি। ক্যানন বিচকে ঘিরে গড়ে উঠেছে ছোট বড় বেশ কয়েকটি বুটিক হোটেল।
অরিগনের পাশে এই হেইস্ট্যাক রককে বলা হয় পাখিদের অভয়াশ্রম। পাখিদের কলকাকুলির পাশাপাশি প্রশান্ত মহাসাগরের গর্জনকে সঙ্গী করে গড়ে উঠেছে এখানকার পর্যটন শিল্প। সেই শিল্পে ব্যাপকভাবে অবদান রাখা দুই বাংলাদেশি এখন বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী। তবে আমলাতান্ত্রিক জটিলতার পাশাপাশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করার দাবি জানান প্রবাসী ব্যবসায়ীরা। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, অরিগন, যুক্তরাষ্ট্র। নিচ্ছে সিবিসি টাইল সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। আগামী 48 ঘন্টার মধ্যে ঢাকা দক্ষিণকে পোস্টার, ব্যানার ও ফেস্টুন মুক্ত করার ঘোষণা দক্ষিণের মেয়র সাইদ খোকনের। লক্ষ্মীপুর সদর হাসপাতালে পুলিশ যুবলীগ সংঘর্ষে 4 পুলিশ সদস্য সহ 10 জন আহত। যুবলীগ ও ছাত্রলীগের 5 নেতাকর্মী আটক। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় মিউজিক ক্লাব দেখবেন বুধবার রাত 11:25। সময় ব্যস্ততা আমি কাজ করে পাগল হয়ে যাব পাগলু। ধারাবাহিক নাটক পাগলা হাওয়া, রচনা বরজাহান হোসেন, পরিচালনা আশিক মাহমুদ রনি। আপনাদের একটা পাগল পেশেন্ট ভুল করে তো ছাদে উঠে গিয়েছিল আমাদের। কি বলো? আমার কাছে মনে হচ্ছে যে আপনি মানসিকভাবে কিছুটা দুর্বল। আমি তো পাগল না, কি চিকিৎসা হবে আমার? জরির আব্বা পূর্বে সবকিছু ভুলে গেছে, তারা আমারে মনে নাই, কাউরে মনে নেই, এমনকি আমাদের কন্যা জরি, তার কথাও মনে নাই। আপনার নাম কি ভাই? ওনার নাম কি? জরির আব্বা। জরির আব্বা তো বুঝলাম, কিন্তু ওনার নাম কি? ধারাবাহিক নাটক পাগলা হাওয়া দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 8:15। আমার মাথার উপরে ছাদ নাই, আমার পায়ের নিচে মাটি নাই। আমার বেশিরভাগ ক্ষেত্রে নারীদের যেটা হয়, নিজস্ব কোনো উপার্জনও থাকে না। বিভিন্ন জায়গায় ভিকটিম সাপোর্ট সেন্টারগুলি হয়েছে, সেটা হওয়াতে কিন্তু নারীরা যথেষ্ট সাহসের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে বরেণ্য আইনজীবীদের অংশগ্রহণে সাধারণ মানুষের আইন আগ্রহের বিভিন্ন দিক ও প্রতিকার নিয়ে তথ্য নির্ভর ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রসঙ্গ আইন। আমি একটা জিনিস চাইছি, এটি কিন্তু কখনো অধিকার নয়। যদি আইন দ্বারা স্বীকৃত হয় তাহলে সেটা আইনগত অধিকার হয়ে যাবে। আপনি আপনার রাইট ইউজ করবেন, আরেকজনের রাইটের প্রতি আপনাকে জানতে হবে। খাবারের মধ্যে ভেজাল মেশানো বড় ধরনের হুমকি স্বরূপ একটা অ্যাক্টিভিটিস। নির্ভর করতে হচ্ছে অধিদপ্তরের উপর, যার কোনো জনবল নেই, এবং তারা যদি ইচ্ছা করে দুর্নীতিগ্রস্ত হয় তাহলে আর আপনার যাবার আর কোনো জায়গা থাকছে না। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের তথ্য নির্ভর ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রসঙ্গ আইন দেখবেন প্রতি মঙ্গলবার রাত 11:25। Everything is possible. अबे हाथ तू Taki taki, taki taki rumba. তারকাদের জীবনযাপন, ঘটনা দুর্ঘটনা, রটনা নিয়ে অনুষ্ঠান স্যান্ডেলিনা স্টার ওয়ার্ল্ড। यानी क्रिकेट नाड़ा बुड़िया। কিসের দাগ তুমি জানো না? কোনো মন্দ হাওয়া যেন না লাগে তাহার রঙে। It's show time. এ ছেলে মানুষই। শাহিদ সম্পদের প্রযোজনায় স্যান্ডেলিনা স্টার ওয়ার্ল্ড দেখবেন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6:30। Coming soon to you. রূপচর্চা এবং রূপচর্চার টিপস নিয়ে সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান সানসিল্ক সৌন্দর্য কথা। নোভার উপস্থাপনা ও রেহেনা রাহার প্রযোজনায় সানসিল্ক সৌন্দর্য কথা দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 9:05।
আপনার লেখা এবং সুরে এত মায়া। তো অনেক কিছু পেয়েছি, এখন স্বাধীনতাটা প্রয়োজন মনে করি। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি। ভালো লাগা শিল্পীর কণ্ঠে ভালোবাসার কিছু গান নিয়ে বাংলা ভিশনে ভিন্ন ধর্মী আয়োজন সুরের আয়না। বাজে কদম তলে সুর শুনে না কেউ। কৃষ্ণর যে বেদনা পেয়েছি সে ব্যথা রিঙ্কুর চোখে দেখা যায়। বসে খেতে রং মাখিবি থেকে আয়ো। কৃষ্ণকলি হচ্ছে প্রকৃতির মতো, বন্ধু কজন না, সব বন্ধুরা মিলে ভালো থাকুক। ফাহমিদা নবীর উপস্থাপনা ও তাহমিনা মুক্তার প্রযোজনায় সুরের আয়না দেখবেন প্রতি শুক্রবার সন্ধ্যে 6:25। জনপ্রিয়তা কামানোর জন্য কোনো কি পদক্ষেপ নিতে হয়েছে? জনপ্রিয়তা তো অটোমেটিক্যালি হয়ে যায়। আমার মনে হয় এই যে ফেসবুক আর এই যে লাইক দেওয়া, সমসাময়িক বিষয় নিয়ে ভিন্ন স্বাদের রম্য বিদ্রুপাত্মক আয়োজন টক মিষ্টি ঝাল। ফেসবুকে একটু জনপ্রিয় হওয়া কি করো তুই, খালি তোর একটা হট ভিডিও ছেড়ে দিবি। ভাইয়া আপনার কোনটা বেশি পছন্দ, টক মিষ্টি নাকি ঝাল? এটা টাইমের সাথে সম্পৃক্ত, কখনো কখনো টক ভাল লাগে। মেয়েদের ক্ষেত্রে খুব যায়, মেয়েদের সাথে টকটা বেশি যায়। পুলিশ অফিসার এক লোককে ধমকাচ্ছে, ভাই আপনি দেখেন না যেখানে লেখা আছে পার্কিং নিষেধ, মানে ওইটা দেখছি, আপনি যে আশেপাশে ছিলেন সেটা খেয়াল করেন। না না, একবার আমি তাই হয়েছে, আমি সেরাটনে গাড়ি পার্ক করতে গিয়ে আমি ইয়েকে জিজ্ঞেস করলাম, সিকিউরিটি গার্ডকে, আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি? বলছে অবশ্যই না। আমি বললাম তাহলে অন্য গাড়িগুলোতে পার্ক করছে, ওরা তো আমার জায়গায় নাই। আজকে থেকে আবু হেনা রনির উপস্থাপনা ও খায়রুল বাবুয়ের প্রযোজনায় টক মিষ্টি ঝাল দেখবেন প্রতি রবিবার রাত 11:25। গাড়ি তুমি চালাইতে পারবা না? পারবো না। ওরে বাবারে গাড়ি চালাইতে হয় না, গাড়ি এমনিতেই চলে, বুঝছো? কোটাটার ভিতর মানে আপনার ছবির পাশে যদি আমার একটা বড় করে ছবি লাগিয়ে দিতে পারেন, খুব বিক্রি হবে। কি ব্যাপার মুজফফর, ওরকম করো কেন? আরে মহিলা যে জোরে ধমক দিছে, আমি সিটটা গাড়ি থেকে পড়ে গেছি। গিফট খুলে তো সবাই অট্ট হাসি। ধারাবাহিক নাটক দ্য গুড, দ্য ব্যাড এন্ড দ্য আগলি, রচনা পরিচালনা অনিমেষ আয়াত। শিক্ষক ভদ্রলোকটা, ওনাকে কিন্তু আমার মনে হয়েছে যে নেহায়েতি ভালো মানুষ। আমার কিন্তু মনে হয় ওই মাস্টার বেটা হচ্ছে টোটাল মাস্টার প্ল্যানের কথা। আপনাদের প্রথম প্রজেক্ট হইতেছে ছিনতাই। ধারাবাহিক নাটক দ্য গুড, দ্য ব্যাড এন্ড দ্য আগলি দেখবেন প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:15। Hello everyone, welcome to my show Web Life with Shan. আবারও স্বাগত বাংলাদেশের সংবাদে। আগামী 48 ঘন্টার মধ্যে ঢাকা দক্ষিণকে পোস্টার, ব্যানার ও ফেস্টুন মুক্ত করার ঘোষণা দিয়েছেন দক্ষিণের মেয়র সাইদ খোকন। এজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রাজধানীর সুরিটোলায় নির্বাচন পরবর্তী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের মেয়র এমন কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন সকল দলের প্রার্থীরও পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তা করবেন। এজন্য দায়িত্বশীলরা কাজ করছেন বলেও জানান সাইদ খোকন। উভয় সিটি কর্পোরেশন বেঁধে দেওয়া সময়ের মধ্যে এই সমস্ত আগামী 48 ঘন্টার মধ্যে পোস্টার, ব্যানার, ফেস্টুন সহ নির্বাচনে ব্যবহৃত সব ধরনের প্রচারণা সামগ্রী অপসারণ করবার জন্য সংশ্লিষ্ট সবাইকে আমি নির্দেশনা প্রদান করছি। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদিন বলেছেন, নির্বাচন কমিশন বৈধ করার পর যে সমস্ত বিচারপতি মনোনয়নপত্র বাতিল করেছেন তারা শপথ ভঙ্গ করেছেন, তাদের পদত্যাগ দাবি করেছেন তিনি। বুধবার দুপুরে উচ্চ আদালতে এক সংবাদ সম্মেলনে জয়নুল আবেদিন এই দাবি করেন। তিনি বলেন, 30 ডিসেম্বর সরকার ও প্রশাসন মিলে ভোট চুরি নয়, ভোট ডাকাতি করেছে।
অবিলম্বে এই নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে আবারও ভোট গ্রহণের জন্য প্রধান বিচারপতি সহ সবাইকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেছেন, বিচার বিভাগ ও আপিল বিভাগ দুর্বল, তাদের ব্যবহার করে নির্বাচনী নাটক করেছে সরকার। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না, তা এই ভোট গ্রহণের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আমাদের দেশের সর্বোচ্চ আদালত, সংবিধানের অভিভাবক, তারা সুমোটো এই নির্বাচনে যে ঘটনা ঘটেছে এবং যে নির্বাচন হয়েছে, যেই নির্বাচনে কোনো বিরোধী দল নাই, প্রধান বিচারপতি সহ আমাদের হাইকোর্টের সমস্ত বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতিরা, তারা এই নির্বাচনকে বাতিল করবেন এবং পরবর্তীতে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের ব্যবস্থা করবেন। আমাদের সুপ্রিম কোর্ট অত্যন্ত দুর্বল, আপিল বিভাগ অত্যন্ত দুর্বল। তাদের দুর্বলতা শুধুর কারণেই সারা দেশে নির্বাচন নামে সংবিধান লঙ্ঘন করে এই নাটকটা মঞ্চস্থ করতে পেরেছে সরকার এবং নির্বাচন কমিশন। ঘন কুয়াশা ও প্রচন্ড ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাঞ্চলের জনজীবন। ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত শিশুদের ভিড় বাড়ছে হাসপাতালে। আজ পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 4.9 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা ও হিমেল হাওয়ায় কাবু হয়েছেন লালমনিরহাটের শীতার্ত ছিন্নমূল চরাঞ্চলের মানুষ। বিশেষ করে দুস্থ পরিবারগুলোর শিশু ও বয়স্করা শীতজনিত নানা সমস্যায় ভুগছেন। আর ঠান্ডার কারণে খেটে খাওয়া মানুষজন ঘরের বাইরে বেরোতে পারছেন না। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল বলে জানান শীতার্ত গরিব মানুষগুলো। সারা জীবনও দেখিনি বহিরম ঠান্ডা, একেবারে হাত পা খালি টাড়ায় ফিরে যায়। হঠাৎ করে কুয়াশা বেড়ে গেল, এখন ঠান্ডাতে এখন কি করি, এখন চলাফেরা ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ বন্ধ। আমরা ঠান্ডাতে আমরা মরতেছি, কম্বল টম্বল আমরা কিছু পাই না, বাচ্চা কাচ্চা নিয়ে জাড়তে কাপাসের করি। প্রচন্ড শীতে পঞ্চগড়েও শিশু বয়স্করা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। উত্তরের ঠান্ডা বাতাসে নাকাল জনজীবন। দিনের বেলায়ও মহাসড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। হিমালয় কাছে থাকার কারণে একটা শিশিরানি বাতাস আসে, কুয়াশা নেই কিন্তু অতিরিক্ত ঠান্ডা। ঠান্ডার এত প্রকোপ বেশি যে হিমালয়ে থাকার কারণে মনে হয় যে একবারে হাত পা মনে হয় যে পটপটায়। কঠিন শীত করে, হাড়ির মধ্যে লাগে একদম। কুড়িগ্রাম ও নীলফামারীতেও জেঁকে বসেছে শীত। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে রোগীরা। মোর্শেদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। লক্ষ্মীপুর সদর হাসপাতালে পুলিশ যুবলীগ সংঘর্ষে আহত হয়েছে 4 পুলিশ সদস্য সহ 10 জন। এই ঘটনায় আটক করা হয়েছে যুবলীগ ও ছাত্রলীগের 5 নেতাকর্মীকে। জব্দ করা হয়েছে কয়েকটি মোটরসাইকেল। আহত পুলিশ সদস্যরা হলেন সদর থানার এসআই আব্দুল আলিম, এএসআই গিয়াসউদ্দিন, কনস্টেবল নয়ন পাল ও মেহেদি হাসান। আর আটককৃতরা হলেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক মাহবুব, রূপম হাওলাদার, যুবলীগ নেতা সাইমুন, ছাত্রলীগ নেতা আশিক আহমেদ ও মোহাম্মদ রনি। পুলিশ জানায়, বুধবার সকালে লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান ও একই এলাকার দেলার হোসেনের মারামারি হয়। পরে দুজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। সেখানে পাশাপাশি বেডেই রাখা হয়েছিল তাদের দুজনকে। খবর পেয়ে আওয়ামী লীগ নেতা ফজলুককে দেখতে নেতাকর্মীদের নিয়ে হাসপাতালে ছুটে যান জেলা যুবলীগ সভাপতি সালাউদ্দিন টিপু। তার সঙ্গে থাকা নেতাকর্মীরা হাসপাতালে দেলোয়ারকে আবারও মারধর করে। এতে বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে পুলিশের সাথে যুবলীগ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আবারও নিচ্ছে সিবিসি টাইল সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে। রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও সহিংসতার অভিযোগ। দেশটির সরকারি বাহিনীর বাংলাদেশ লাগোয়া সীমান্তে বাড়তি সদস্য মোতায়েন। আম্পায়ারিং সহ ক্রিকেটের নানা দুর্বলতা নতুন বছরে কাটিয়ে ওঠার প্রত্যাশা নাজমুল হাসান পাপনের। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আরিফ হোসেনের প্রযোজনায় সকালবেলা রোদ্দুর দেখবেন প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল 11:05। জাকির মাস্টার
ধারাবাহিক নাটক জায়গির মাস্টার, রচনা ও পরিচালনা এস এ হক অলিক। স্কুল আমার, মাস্টার আমার, বেতন নেই আমি। আমার মাইয়া ফেল করে কেমনে? মনে নাই অঙ্কে কত পাইছো? 2 পাইছো, 2 পাইছো, 2। ফেলটা নাম্বার 6। ভালো দেখে একটা জায়গির মাস্টার বাড়িতে রাখুন। ভালো জায়গির মাস্টার পাবো কই? ধারাবাহিক নাটক জায়গির মাস্টার দেখবেন 2 নভেম্বর থেকে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 9:45। ভাই সব কত করলো একটি রাস্তার পরে? 60 লাখের 50% বুঝো? 30 লাখ টাকা। এই 30 লাখ হইতাছে তোমার আর আমার। হ্যালো, যাও মনে ফুর্তি লইয়া টাকা আনতে যাও গা। আমার 3টা বয়ফ্রেন্ড আছে, 3টাকে আপনার পিছনে লাগাই দিন। ধারাবাহিক নাটক খেলোয়াড়, রচনা পরিচালনা মাসুদ সেজান। আরেকটা আপনার এই মাথাটা 2 ভাগ করে ফেলবে। আমি 20 জনের একটা লিস্ট করছি যারা আমার জীবনে ডিস্টার্ব। কে রে? খুন করব। 20 জন থেকে কমাইতে কমাইতে 5 জনে এসে ঠেকছি। এর মধ্যে কিন্তু তোমারও নাম আছে। ধারাবাহিক নাটক খেলোয়াড় দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 9:05। খুব রেগে যাচ্ছেন কি? অন্য অনুভূতিগুলোর মতোই রাগও একটি স্বাভাবিক অনুভূতি। রাগের প্রকাশ দরকার, কিন্তু প্রকাশ ভঙ্গিটি কেমন হবে সেটি খুব গুরুত্বপূর্ণ। হ্যালো, পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছে, আগে খুবই ভালো ছিল। ইনকনসিস্টেন্ট প্যারেন্টিং স্টাইল যেটা এরকম কাউন্সেলিং সাইকোলজিস্ট ডক্টর মেহতাব খানমের বিশ্লেষণে সরাসরি অনুষ্ঠান সেনোরা। আমি এখন কি করব? মতামত একই থাকছে না বিভিন্ন বিষয়ে, তারা কাকে বিশ্বাস করবে বুঝতে পারে না। আমরা যদি অন্যের মতামতের প্রতি সহিষ্ণু হই, তাহলে আমরা অন্যের মতামতকে শ্রদ্ধা করতে পারবো। প্রথম ভালো লাগা কিন্তু না বলেই বোঝাই। তো ওই সরিটা যদি আমি হেসে হেসে বলছি, ওটা কিন্তু মর্মার্থপূর্ণ হচ্ছে না। সো বডি ল্যাঙ্গুয়েজটা অনেক ইম্পর্টেন্ট। আমি হয়তো মুখে ক্ষমা চাইছি, কিন্তু কাউনাইন সৌরভের প্রযোজনায় সরাসরি অনুষ্ঠান সেনোরা। আমি এখন কি করব দেখবেন প্রতি শুক্রবার রাত 11:25। যেমন উদ্দেশ্য যেন হয় দীর্ঘমেয়াদী সম্পর্কের উন্নয়ন। জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে ফোনো লাইভ স্টুডিও কনসার্ট মিউজিক ক্লাব। নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় মিউজিক ক্লাব দেখবেন বুধবার রাত 11:25। সময় ব্যস্ততা, আমি কাজ করে পাগল হয়ে যাব পাগলু। ধারাবাহিক নাটক পাগলা হাওয়া, রচনা বরজাহান হোসেন, পরিচালনা আশিক মাহমুদ রনি। আপনাদের একটা পাগল, পেশেন্ট ভুল করে তো ছাদে উঠে গিয়েছিল আমাদের। কি বলো? আমার কাছে মনে হচ্ছে যে আপনি মানসিকভাবে কিছুটা দুর্বল। আমি তো পাগল না, কি চিকিৎসা হবে আমার? জরির আব্বা পূর্বে সবকিছু ভুলে গেছে, তারা আমারে মনে নাই, কাউরে মনে নেই, এমনকি আমাদের কন্যা জরি, তার কথাও মনে নাই। আপনার নাম কি ভাই? ওনার নাম কি? জরির আব্বা। জরির আব্বা তো বুঝলাম, কিন্তু ওনার নাম কি? ধারাবাহিক নাটক পাগলা হাওয়া দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 8:15। আমার মাথার উপরে ছাদ নাই, আমার পায়ের নিচে মাটি নাই। আমার বেশিরভাগ ক্ষেত্রে নারীদের যেটা হয়, নিজস্ব কোনো উপার্জনও থাকে না। বিভিন্ন জায়গায় ভিকটিম সাপোর্ট সেন্টারগুলি হয়েছে, সেটা হওয়াতে কিন্তু নারীরা যথেষ্ট
মানে সাহসের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে বরেণ্য আইনজীবীদের অংশগ্রহণে সাধারণ মানুষের আইন আগ্রহের বিভিন্ন দিক ও প্রতিকার নিয়ে তথ্য নির্ভর ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রসঙ্গ আইন। আমি একটা জিনিস চাইছি, এটি কিন্তু কখনো অধিকার নয়। যদি আইন দ্বারা স্বীকৃত হয় তাহলে সেটা আইনগত অধিকার হয়ে যাবে। আপনি আপনার রাইট ইউজ করবেন, আরেকজনের রাইটের প্রতি আপনাকে জানতে হবে। খাবারের মধ্যে ভেজাল মেশানো বড় ধরনের হুমকি স্বরূপ একটা অ্যাক্টিভিটিস। নির্ভর করতে হচ্ছে অধিদপ্তরের উপর, যার কোনো জনবল নেই, এবং তারা যদি ইচ্ছা করে দুর্নীতিগ্রস্ত হয় তাহলে আর আপনার যাবার আর কোনো জায়গা থাকছে না। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের তথ্য নির্ভর ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রসঙ্গ আইন দেখবেন প্রতি মঙ্গলবার রাত 11:25 Everything is possible. अबे हट तू Taki 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 rumba. তারকাদের জীবনযাপন, ঘটনা দুর্ঘটনা রটনা নিয়ে অনুষ্ঠান স্যান্ডেলিনা স্টার ওয়ার্ল্ড। Yani cricket nada pidica. কিসের দাগ তুমি জানো না? কোনো মন্দ হাওয়া যেন না লাগে তাহার অঙ্গে। It's show time. এ ছেলে মানুষই শাহিদ সম্পদের প্রযোজনায় স্যান্ডেলিনা স্টার ওয়ার্ল্ড দেখবেন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6:30। Coming soon to you. রূপচর্চা এবং রূপচর্চার টিপস নিয়ে সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান সানসিল্ক সৌন্দর্য কথা। নোভার উপস্থাপনা ও রেহেনা রাহার প্রযোজনায় সানসিল্ক সৌন্দর্য কথা দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 9:05। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। এ রাত কখনো আসবে না। আপনার লেখা এবং সুরে এত মায়া। তো অনেক কিছু পেয়েছি, এখন স্বাধীনতাটা প্রয়োজন মনে করি। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি। ভালো লাগা শিল্পীর কণ্ঠে ভালোবাসার কিছু গান নিয়ে বাংলা ভিশনের ভিন্ন ধর্মী আয়োজন সুরের আয়না। বাজে কদম তলে সুর শুনে না কেউ। কৃষ্ণর যে বেদনা পেয়েছি সে ব্যথা রিঙ্কুর চোখে দেখা যায়। বসে খেতে রংমাখি। টি-20 দুটোতেই আমরা পিছিয়ে আছি, টেস্টে কিছুটা অগ্রসর হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস আগামী 2 বছরের মধ্যেই টি-20 তো আমরা আমাদের একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো। ভালো খেলোয়াড় পাবেন কিভাবে? যদি আগের থেকে একটা ছেলে আউট না ওকে যদি আউট দিয়ে দেয় তাহলে আর আমার লাভ হলো কি? বা একটা ছেলে ওকে আউট দিচ্ছে না, আমরা রান করছে, তাহলে তো আমি ভুল তথ্য পাচ্ছি। আম্পায়ারিংটা যদি ঠিক মতো আমরা না করি তাহলে আমাদের কিন্তু ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে না। সো আম্পায়ারিংটা যদি আগে প্রথমে ঠিক করতে পারি তাহলে দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাচ্ছে। এখন আপনারা বলছেন যে এখানে ক্লাবদের একটা দৌরাত্ম্য থাকে, আসলে বোর্ড বলেন ক্রিকেট বলেন পুরাটাই ক্লাব ভিত্তিক। এখানে যারা আছে বোর্ডে তারা সকলেই কোনো না কোনো ক্লাব থেকে আসছে, সো ন্যাচারালি ওদের একটা ইনফ্লুয়েন্স তো। বিপিএল সিজন 6-কে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মঞ্চ হিসেবে নিতে চান মোহাম্মদ আশরাফুল। মিরপুরে চিটাগাং ভাইকিংসের হয়ে অনুশীলন শেষে নিজের এই লক্ষ্যের কথা জানালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। আশরাফুল বলেন তার ভক্তদের জন্য ভালো খেলতে চান তিনি। জাতীয় দলের জন্য এ বছরটা দারুণ চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আর নিজ দল ঢাকা ডায়নামাইটস শিরোপা জিতবে এই আশাবাদ কোচ খালেদ মাহমুদ সুজনের। অনুশীলনের দ্বিতীয় দিন সরগরম মিরপুরের একাডেমি মাঠ। দুই প্রান্তে পালা করে অনুশীলনে ব্যস্ত দলগুলো। ব্যাটে বলে ঝালিয়ে নিতে হাজির ছিল সাকিবের ঢাকা ডায়নামাইটস ও আশরাফুলের চিটাগাং ভাইকিংস। ম্যাচ ফিক্সিং এর অভিযোগে 5 বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও বিপিএল এর মঞ্চে আশরাফুল। টি-20 মঞ্চে বাংলাদেশের লিটল জিনিয়াসকে উষ্ণ আলিঙ্গনেই অভ্যর্থনা জানিয়েছেন সাকিব আল হাসান। আশরাফুলের আশা পারফরমেন্স দিয়ে জাতীয় দলের জার্সি আবারও গায়ে চাপাতে পারবেন তিনি, যদিও ভালো করেই জানেন বাস্তবতা অনেক কঠিন।
যে স্বপ্নটা দেখছি যে বাংলাদেশ টিমে আবার জার্সিটা পরতে চাই, তো সেটার জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এটা আমি আগে থেকেই জানি এবং সবাই জানে যে এই প্ল্যাটফর্মটা। ঢাকা প্রিমিয়ার লিগে 5টা সেঞ্চুরি করেছে, কিন্তু কেউ কিন্তু খেলা দেখে নাই, জাস্ট স্কোরগুলো দেখেছে। ঢাকা ডাইনামাইটসের কোচ খালেদ মাহমুদ সুজনের লড়াই বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার। অন্যদিকে চিটাগাং ভাইকিংসের ম্যানেজারের দায়িত্ব পালন করা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নানুর কাছে 2019 সাল টাইগারদের জন্য চ্যালেঞ্জিং বছর হতে যাচ্ছে। এন্ড অফ দ্য ডে ফার্স্ট তো প্রথম 4-এ যাওয়াটা ইম্পর্টেন্ট, তারপর তো অবশ্যই চ্যাম্পিয়নশিপে তাকানো, এবং আশা করি সবচেয়ে বড় কথা আমার ক্যাপ্টেন অনেক ফর্মে আছে সাকিব, এটা আমাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার। টেস্ট ক্রিকেটের সাথে এটাকে কম্পেয়ার হবে না, বাট এখান থেকে আমাদের প্রিপারেশনটা শুরু হবে, সব প্লেয়ারের অ্যাটিটিউড, অ্যাপ্রোচ সব কিছু কিন্তু দেখা হয়, তো সেহেতু প্রত্যেকটা ম্যাচ কিন্তু প্লেয়ারের জন্য ভেরি ইম্পর্টেন্ট। বুধবার অনুশীলন করেনি বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স, তবে দুপুরে হঠাৎই উত্তেজনা। তার কারণ নির্বাচনে ভোটযুদ্ধে জিতে প্রথমবার ক্রিকেট মাঠে মাশরাফি। এবারের বিপিএলটা যে আরো বেশি কালারফুল হচ্ছে তারই যেন ড্রেস রিহার্সেল হয়ে গেল একাডেমি মাঠে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। আমরা সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতি স্থান হবে না বাংলাদেশে, বলেছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়তে সবার সহযোগিতা কামনা। নবনির্বাচিত এমপিদের শপথ কাল, উপজেলা নির্বাচন মার্চে, জানিয়েছেন ইসি সচিব। কাল শপথ নিচ্ছে না বিএনপির এমপিরা। ঐক্যমতে সরকার গঠনের সিদ্ধান্ত হয়নি এখনো, জানিয়েছেন ওবায়দুল কাদের। ঐক্যফ্রন্টের বিজয়ী সদস্যদের শপথ নেওয়ার আহ্বান। কাল শপথ নেবেন জাপা এমপিরা। পার্টি সরকারে যাবে না, বিরোধী দলে থাকবে, সিদ্ধান্ত নেবে পার্লামেন্টারি পার্টি, জানিয়েছেন মহাসচিব রাঙা। নোয়াখালীতে নির্বাচন পরবর্তী ধর্ষণে জড়িত 3 জন গ্রেফতার, ঘটনা তদন্তে গেছে জাতীয় মানবাধিকার কমিশন ও আইন সালিশ কেন্দ্রের 2টি দল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাদেশের সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাদেশ। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।